নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা পড়েছিলাম বিহেভিয়ার অফ দ্য গ্যাসেস। আজকে আমরা বিভিন্ন কমন গ্যাসেসের সম্পর্কে কথা বলবো। ঠিক আছে, এবার এই যে কমন গ্যাস আছে, তাহলে আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট গ্যাসেস। ওকে, সাম ইম্পর্ট্যান্ট গ্যাসেস। এবার এই যে আমাদের পৃথিবী, এটা যদি আমি আর্থ ধরে নিই, এই আর্থের চারপাশে কি করেছে? আর্থকে বেষ্টনী করে আমাদের রয়েছে অ্যাটমসফিয়ার, রাইট? এই অ্যাটমসফিয়ারটা কি না? অ্যাটমসফিয়ার হচ্ছে যেখানে আমাদের সমস্ত রকম গ্যাসগুলো বর্তমান। সমস্ত রকম গ্যাসগুলো বর্তমান, যেমন এখানে আমরা নাইট্রোজেন পাই, এখানে আমরা অক্সিজেন পাই, হাইড্রোজেন পাই, হিলিয়াম পাই, কার্বন ডাইঅক্সাইড পাই, মিথেন পাই অ্যান্ড অল। তাহলে এই যে এই সমস্ত গ্যাসগুলো কী করেছে? পৃথিবীকে একটা বেষ্টন করে রেখেছে, যেটাকে আমরা কি নাম দিচ্ছি না? যেটাকে আমরা দিচ্ছি অ্যাটমসফিয়ার, বা বাংলাতে বললে বায়ুমণ্ডল। এবং এই যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারের মধ্যে বেশিরভাগ যে গ্যাস, সেই গ্যাসগুলো কোথা থেকে পাওয়া যায় না? 400 কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থান করে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। এবার এই অ্যাটমসফিয়ারে যদি বলি যে কোন গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে অবস্থান করেছে, না সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন। আমাদের নাইট্রোজেন, এই নাইট্রোজেন গ্যাসটা আছে আমাদের বাতাসে প্রায় 77 থেকে 78%। তাহলে যদি আমাদের প্রশ্নটা করা হয় যে আমাদের যে মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন অ্যাটমসফিয়ার, তাহলে উত্তরটা কি হবে? নাইট্রোজেন। মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন উত্তরটা কি? উত্তরটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে আজকের আমাদের ডিসকাশন আমরা শুরু করি নাইট্রোজেন থেকেই। তাহলে আমরা লেটস স্টার্ট আওয়ার ডিসকাশন উইথ মিস্টার নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন প্রথম নম্বর গল্প কি না? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে আছে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, প্রায় ভলিউমে কত? 77 থেকে 78%। এবার এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেন কি কাজ করে না? আমাদের এ কি দহনে সাহায্য করে? না, এর কাজ দহনে সাহায্য করা নয়। বা এ কি নিজে দাহ্য? না, এ নিজে দাহ্য নয়, আবার দহনে সাহায্য করে না। তাহলে এর কাজ কি? এ কিন্তু দহনের যে প্রসেসটা, সেটা কিন্তু স্লো ডাউন করে দেয়। স্লো ডাউন দ্য প্রসেস অফ বার্নিং। দহন প্রক্রিয়াকে ধীর গতির করে দেয়। তাহলে এ যদি দহন প্রক্রিয়াকে ধীর গতি করে দেয়, তাহলে এই যে অক্সিজেন যে কাজ, অক্সিজেন যদি শুধুমাত্র আমাদের বায়ুমণ্ডলে নাইট্রোজেন না থাকতো, বায়ুমণ্ডলে শুধুমাত্র যদি অক্সিজেন থাকতো, তাহলে এই কী হতো? যে কোনো দাহ্য বস্তু সে কিন্তু অতি দ্রুত কিন্তু পুড়ে ছাই হয়ে যেত। কিন্তু নাইট্রোজেন থাকার জন্য কি হয়? সেই গতিটাকে অনেকাংশে স্লো করে দেয়। এবার
এই যে নাইট্রোজেন, এটা আমরা কোথায় কোথায় পাই? এক নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে পাই। নাইট্রোজেন একে আমরা কোথায় পাচ্ছি? না, এর প্রথম নম্বর হচ্ছে অকারেন্স। একে আমরা পাই কোথায়? না, প্রথম নম্বর হচ্ছে কিছু কোথায় পাই? না, বায়ুমণ্ডলে পাই। এছাড়া আমরা একে কোথায় পাই? না, চিলি সল্টে পাই। এখানেও নাইট্রোজেন পাচ্ছি। এছাড়া উদ্ভিদ এবং প্রাণীতে প্রোটিনের মধ্যে তাহলে ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য ফর্ম অফ প্রোটিন। নাইট্রোজেন ছাড়া, এই যে নাইট্রোজেন ছাড়া কিন্তু প্রোটিন সংশ্লেষ বা প্রোটিনের সৃষ্টি কিন্তু সম্ভব নয়। তাহলে নো প্রোটিন উইদাউট নাইট্রোজেন। নাইট্রোজেন ছাড়া কিন্তু প্রোটিনের সৃষ্টি সম্ভব নয়। তাহলে উদ্ভিদ এবং প্রোটিনের, তাহলে প্রোটিনের মধ্যে কি হয়? আমরা নাইট্রোজেন পাই। তাহলে নাইট্রোজেন কোথায় কোথায় পাচ্ছি? না, আমরা পাচ্ছি বায়ুমণ্ডলে, আমরা পাচ্ছি চিলি সল্টে, এবং উদ্ভিদ এবং উদ্ভিদ এবং প্রাণীতে যে প্রোটিন থাকে সেই প্রোটিনের মধ্যে কিন্তু আমরা নাইট্রোজেন পাচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের নাইট্রোজেনের অকারেন্স। এরপরে আসি নাইট্রোজেনকে আমরা পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করব। পরীক্ষাগারে আমরা কিভাবে নাইট্রোজেনকে প্রস্তুত করব? কিভাবে না, আমরা যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেট নিই, পটাশিয়াম না, এটা হচ্ছে অ্যামোনিয়াম ডাইক্রোমেট, সরি, অ্যামোনিয়াম যদি আমরা অ্যামোনিয়াম ডাইক্রোমেট নিই এবং একে যদি আমরা হিট করতে থাকি, পটাশিয়াম, এই অ্যামোনিয়াম ডাইক্রোমেট নিলাম, এই অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে আমরা হিট করলাম, তাহলে আমরা কি পাবো? না, নাইট্রোজেন গ্যাস পাবো। তাহলে প্রথম নম্বর প্রিপারেশন কি? না, অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে আমরা হিট করলে আমরা সেখান থেকে নাইট্রোজেন গ্যাস পাবো। ঠিক আছে। এছাড়া আমাদের যদি বাতাসের বায়ুর ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ঘটাই, তাহলেও কিন্তু সেখান থেকেও আমরা নাইট্রোজেন পাই। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিপারেশন অফ নাইট্রোজেন। এবার আসি নাইট্রোজেনের কিছু প্রপার্টিজ। কি কি প্রপার্টি আছে নাইট্রোজেনের? না, প্রথম কথা হচ্ছে এর বয়লিং পয়েন্ট লিকুইড নাইট্রোজেন কত? -196 ডিগ্রি সেলসিয়াস।
তরল স্ফুটনাঙ্ক কত -196°C। তাহলে এটা হচ্ছে তোমার বয়েলিং পয়েন্ট অফ লিকুইড নাইট্রোজেন। এবার যদি বলে যে এটার হচ্ছে তোমার লিকুইড নাইট্রোজেন, এটা কত ডিগ্রি তাপমাত্রাতে ফ্রিজ হয়, জমে যায়? -210°C তাপমাত্রাতে কি হয়, যে লিকুইড নাইট্রোজেন যেটা আছে সেটা কিন্তু ফ্রিজ হয়ে কঠিনে পরিণত হয়, টার্নস সলিড। ওকে, তাহলে এটা গেল আমাদের 1 নম্বর প্রপার্টি। দ্বিতীয় নম্বর, এই নাইট্রোজেন গ্যাস সাধারণ তাপমাত্রাতে কিন্তু সহজে বিক্রিয়া করে না, সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তার মানে কি, যে এই যে সাধারণ যে কোনো তাপমাত্রাতে এই নাইট্রোজেন গ্যাসটা প্রায় ইনার্ট গ্যাসের মতো আচরণ করে, ফলে মানে এটা কোনোরূপ কোনো আমাদের রিয়াকশনের মধ্যে দিয়ে যায় না। তাহলে এটা গেল নাইট্রোজেনের কিছু প্রপার্টি। এবার এর নাইট্রোজেনের কিছু সাধারণ ইউজ পড়তে হবে আমাদের, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে আমরা নাইট্রোজেনের কোথায় কোথায় ব্যবহার করি? ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ করতে আমাদের কিন্তু এই লিকুইড নাইট্রোজেন ব্যবহার করা হয়, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার, আমাদের যে সমস্ত ইলেকট্রিক বাল্ব আছে বৈদ্যুতিক বাতির মধ্যে ফিলামেন্টের চারধারে, মানে এটা যদি আমাদের বৈদ্যুতিক বাতি হয়, তাহলে এই যে বৈদ্যুতিক বাতির মধ্যে যে ফিলামেন্টটা থাকে, সেই ফিলামেন্টের চারপাশে যে ইনার্ট যে পরিবেশ, সেই ইনার্ট পরিবেশটাকে তৈরি করার জন্য আমাদের কিন্তু নাইট্রোজেন গ্যাস এখানে ব্যবহার করা হয়। কেন? কারণ হচ্ছে যে ফিলামেন্টটা যত বেশি উত্তপ্ত হয়, ফিলামেন্ট কী দ্বারা তৈরি হয়? টাংস্টেন তার দ্বারা তৈরি হয়। তাহলে এই টাংস্টেন যখনই হচ্ছে তোমার বাতাসের সংস্পর্শে আসবে, অক্সিডাইজ হতে শুরু করে। তাহলে যাতে অক্সিজেনের সাথে সংস্পর্শে না এসে অক্সিডাইজ না হতে পারে, তার জন্য আমরা কি করি, এখানে চারদিকে একটা ইনার্ট এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি, টু create an inert environment. তাহলে এটা গেল ইলেকট্রিক বাল্বে আমাদের ইনার্ট এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে থাকি। এছাড়া যে কোনো প্যাকেজড ফুডে বিশেষত চিপস বা যে কোনো যেটা ফ্রাইড ফুড হয়, সেই ফ্রাইড ফুড যাতে সহজে র্যানসিড না হয়ে যায়, তাহলে ফ্রাইড ফুডকে র্যানসিডের হাত থেকে বাঁচানোর জন্যও কিন্তু আমরা ইনার্ট এনভায়রনমেন্ট তৈরি করে সেটা কি গ্যাস ব্যবহার করি না, সেখানেও কিন্তু আমাদের
নাইট্রোজেন গ্যাস আমরা কিন্তু ব্যবহার করি। তাহলে এই গেল মোটামুটি কিছু ইম্পর্টেন্ট ইউজ। এছাড়াও আমাদের নাইট্রোলিম যে সার, সেই নাইট্রোলিম সার তৈরিতে কিন্তু ব্যবহার হয়। নাইট্রোলিম সার প্রস্তুতিতেও আমাদের কিন্তু এই নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তাহলে এটা গেল আমাদের নাইট্রোজেন গ্যাস। এবার আসি পরবর্তী গ্যাস, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে অক্সিজেন। এই যে অক্সিজেন গ্যাস, ইনি কি? ইনি হচ্ছেন আমাদের যে জীবন, এই জীবনের জন্য অত্যন্ত ভাইটাল একটি গ্যাস। কারণ অক্সিজেন ছাড়া কোষ শক্তি উৎপন্ন করতে পারবে না। তাহলে এই যে অক্সিজেন, এই অক্সিজেন বায়ু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই পৃথিবীতে এই অক্সিজেন গ্যাস থাকার জন্যই আমাদের কিন্তু এখানে প্রাণের সৃষ্টি হয়ে যায়। তাহলে এই যে প্রথম যদি বলি অক্সিজেন, এই অক্সিজেন উৎস কোথায় কোথায়? না, প্রথম নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে আমরা অক্সিজেন গ্যাস পাই কত পার্সেন্ট? প্রায় 21%। তাহলে একে বলতে পারি আমরা যে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন অ্যাটমসফিয়ার। তাহলে এটা গেল অক্সিজেন হচ্ছে অ্যাটমসফিয়ারে 21% আছে। এছাড়া আমাদের যখন ফটোসিনথেসিস করে উদ্ভিদরা, ফটোসিনথেসিস যখন করে, সেই ফটোসিনথেসিস সময় কি হয়? আমাদের অক্সিজেন গ্যাস নির্গত হয়। আমাদের যখন পৃথিবী হোয়েন দ্য আর্থ ওয়াজ ইন ইটস ইনিশিয়াল ফেজ, তখন কিন্তু আমাদের বাতাসে, যেটা আমরা এই যে 21% বলছি, এই অক্সিজেন কিন্তু মুক্ত অবস্থায় ছিল না। তাহলে এই যে প্ল্যান্টরা কী করেছে, বা তখন যেটা প্রিমিটিভ প্ল্যান্ট ছিল, যারা বিশেষত ব্যাকটেরিয়া বা অ্যালগি, এই সমস্ত এরা কী করেছে, এরা এই ফটোসিনথেসিসের মাধ্যমেই বাতাসে অক্সিজেন গ্যাসটাকে মুক্ত করেছে। ফলে আমরা কি পারছি, যে বর্তমানে আমরা এই যে 21% অক্সিজেন গ্যাসটাকে পাচ্ছি। তাহলে এটা গেল অক্সিজেনের গল্প। আর আমাদের যে হিউম্যান বডি আছে, এই হিউম্যান বডিতে অলমোস্ট 65% অক্সিজেন বর্তমান। এটা গ্যাস হিসেবে নয়, আমাদের ইয়েতে যৌগ রূপে কিন্তু 65% অক্সিজেন থাকে। তার জন্য যদি যে প্রশ্নটা করা হয় যে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন হিউম্যান বডি, তাহলে তার উত্তরটা কি হবে? না, উত্তরটা হবে অক্সিজেন, রাইট? তাহলে এই গেল আমাদের অক্সিজেন আমরা কোথায় কোথায় পাচ্ছি। এবার চলে আসি আমাদের অক্সিজেনকে আমরা কিভাবে প্রিপেয়ার করব ইন এ ল্যাবরেটরি।
প্রথমে আসি, যে সমস্ত অক্সিজেন রিচ কম্পাউন্ড আছে তাদেরকে যদি আমরা থার্মাল ডিকম্পোজিশন ঘটাই, মানে তাপীয় বিয়োজন, ঘটাই, মানে এটাকে বাংলাতে বলি আমরা তাপীয় বিয়োজন, তাহলে সেখান থেকে কিন্তু আমরা অক্সিজেন পাবো। কিরকম না, যেমন হচ্ছে KClO3, এ একটা অক্সিজেন রিচ কম্পাউন্ড, একে যদি আমরা হিট করি তাহলে আমরা কি পাবো না, আমরা পাবো KCl প্লাস O2। তাহলে এইরকম যদি আমরা অক্সিজেন রিচ কম্পাউন্ড হয় তাকে যদি আমরা হিট করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে অক্সিজেন গ্যাস পাবো। দ্বিতীয় নাম্বার, যদি আমরা জলের ইলেকট্রোলাইসিস করি, জলের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন আমাদের কি হয়, অ্যানোডে যে তড়িৎদ্বার আছে, অ্যানোড তড়িৎদ্বারে কি হয়, আমাদের অক্সিজেন গ্যাস এসে জমা হয়। তাহলে এখান থেকে কিন্তু আমরা অক্সিজেনের প্রিপারেশন করতে পারি। এছাড়া আমরা যদি বাতাসের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ঘটাই, আংশিক পাতন ঘটাই, তাহলেও কিন্তু আমরা সেখান থেকে কিন্তু অক্সিজেন পাবো। এই যে বাতাসের ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমে আমরা যে অক্সিজেন প্রস্তুত করছি, এই যে প্রসেসটার নাম হচ্ছে লিন্ডে প্রসেস। রাইট, তাহলে কি হলো যে বাতাসের ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের মাধ্যমেও কিন্তু আমরা অক্সিজেন পেতে পারি, এবং যে প্রসেসের এবং এই যে প্রসেসটাকে বলা হয় লিন্ডে প্রসেস। তাহলে এটা গেল আমাদের অক্সিজেনের প্রিপারেশন। এরপরে অক্সিজেনের প্রপার্টিজ। কি কি বৈশিষ্ট্য আছে? প্রথম নম্বর, এই যে অক্সিজেন গ্যাস আছে সেই অক্সিজেন গ্যাসটা জলে সামান্য দ্রাব্য। জলে সামান্য দ্রাব্য। দ্বিতীয় নম্বর, এ কি করে, এ হচ্ছে আমাদের দহনে সাহায্য করে। দহনে সাহায্য করে। তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের যে এই যে লিকুইড অক্সিজেন আছে এর কালার কিরকম হয়, এটা হচ্ছে আমাদের ব্লু ইন কালার। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি অক্সিজেনের দু তিনটে সহজ প্রপার্টি। এবার অক্সিজেন আমরা কোথায় কোথায় ব্যবহার করি? প্রথমেই যারা ডুবুরি আছে, যারা ডুবুরিতে সেখানে যে অক্সিজেন সিলিন্ডার থাকে, সেই অক্সিজেন সিলিন্ডারে আমরা কি করি, হিলিয়াম প্লাস অক্সিজেন এই দুটো গ্যাস একসাথে মিশিয়ে পরে আমরা ওই অক্সিজেন সিলিন্ডারে প্রবেশ করাই। এবার এই হিলিয়াম দেওয়ার কারণ কি না, হিলিয়াম হচ্ছে আমাদের
এটা কিন্তু আমাদের রক্তের সাথে বা রাদার বলা ভালো যে হিমোগ্লোবিনের সাথে কিন্তু কোনো বিক্রিয়া করে না। তার জন্য আমাদের এই যে হিলিয়াম গ্যাস এইটা কিন্তু ব্যবহার করা সেফ হয়। তাহলে এই যে ডুবুরি অক্সিজেন সিলিন্ডারে আমাদের দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আমাদের কারো নিঃশ্বাসের অসুবিধা হয় তখন কিন্তু আমরা কি করি, এই যে He+O2 সেইটার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে বাইরের থেকে অক্সিজেন গ্যাস সরবরাহ করি। এছাড়া রকেটের যে প্রোপালেন্ট, রকেট প্রোপালেন্টে আমরা কি করি, লিকুইড অক্সিজেন প্লাস লিকুইড হাইড্রোজেন গ্যাস আমরা কিন্তু ব্যবহার করে থাকি। মানে এটা হচ্ছে রকেটের জ্বালানিতে। রকেট জ্বালানিতে কি করি আমরা, তরল অক্সিজেন এবং হাইড্রোজেনের আমরা কিন্তু কম্বিনেশন ব্যবহার করে থাকি। এরপরে অক্সি অ্যাসিটিলিন শিখা, এই অক্সি অ্যাসিটিলিন শিখা যখন আমাদের কোথাও ঝাল দিতে হয় বা ধরো কোনো কিছুকে কাটতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অক্সি অ্যাসিটিলিন শিখাকে ব্যবহার করি। তার কারণ হচ্ছে এর যে এখান থেকে যে নির্গত তাপমাত্রা হয়, সেই তাপমাত্রা হয় প্রায় 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। 3000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি থাকে, যে অক্সি অ্যাসিটিলিন শিখার যে ফ্লেমের টেম্পারেচার হয়, তার জন্য একে ওয়েল্ডিং আর কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে এটা গেল অক্সিজেনের কিছু কিছু ইউজেস। এবার আসি পরবর্তী গ্যাস। পরবর্তী গ্যাসের কি নাম না, পরবর্তী আমাদের গ্যাস হচ্ছেন হাইড্রোজেন। হাইড্রোজেন, এই হাইড্রোজেন আমাদের কি হন, ইনি হচ্ছেন আমাদের যে লাইটেস্ট এলিমেন্ট, সবচেয়ে হালকা মৌল। ঠিক, এবং এই যে হাইড্রোজেন এতটাই হালকা হওয়ার জন্য আমরা ওকে অ্যাটমসফিয়ারের কাছাকাছি কোথাও পাই না, মানে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অ্যাটমসফিয়ারে পাই না, একদম প্রায় আউটার জায়গাতে, মানে আউটার পোর্শন অফ অ্যাটমসফিয়ার কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস পাই। তাহলে এই যে হাইড্রোজেন গ্যাস, এনাকে আমাদের যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণী কোথায় রাখা হয়েছে না, পর্যায় সারণীর 1 নম্বর পর্যায়ে, 1 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। 1 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। এরপরে আসি আমাদের এই যে হাইড্রোজেন বাবাজিকে আমরা অ্যাটমসফিয়ারে কত পাই না, অ্যাটমসফিয়ারে আমরা পাই 1 ppm, পার্টস পার মিলিয়ন। এই এত কম পরিমাণে কিন্তু আমরা পাই হাইড্রোজেনকে। এছাড়া আমাদের হাইড্রোজেনকে কোথায় কোথায় পাই না, যে সমস্ত স্টার্স আছে সেই সমস্ত স্টার্সে কি হয়, যে আমাদের যখন এর যে এনার্জি, মানে স্টারগুলোর যখন এনার্জি তৈরি হয়, সেই এনার্জিগুলো হাইড্রোজেন মিলিত হয়ে হিলিয়াম উৎপন্ন করে, এবং এই যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়, এবং এখান থেকে অত্যন্ত পরিমাণে কিন্তু আমাদের তাপ উৎপন্ন হয়। তাহলে এটা কিন্তু আমাদের একটা হাইড্রোজেনের যে আমরা এখানে কিন্তু হাইড্রোজেন পাই। এরপরে কি আছে, এরপরে আছে আচ্ছা, এই যে হাইড্রোজেন বাবাজি, এই হাইড্রোজেন বাবাজি কিন্তু আমাদের প্রকৃতিতে 3 রকম ভাবে কিন্তু আমরা পাই। কি কি না, এই যে হাইড্রোজেন বাবাজি, প্রথম নাম্বার হচ্ছে প্রোটিয়াম, তারপর হচ্ছে ডয়টেরিয়াম,
তৃতীয় নম্বর হচ্ছে ট্রিটিয়াম। এই যে তিনটা প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম, এরা হচ্ছেন আমাদের কি, আমাদের হাইড্রোজেনের আইসোটোপ। আমাদের হাইড্রোজেন আইসোটোপ। এই যে প্রোটিয়াম, এই প্রোটিয়ামে কিন্তু কোনো নিউট্রন নেই, তাহলে একমাত্র নিউট্রনবিহীন আইসোটোপ কোনটি, সেটি হচ্ছে আমাদের প্রোটিয়াম। আর ট্রিটিয়াম ইনি হচ্ছেন আমাদের যে লাইটেস্ট রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। মানে সবচেয়ে হালকা আয়নি তেজস্ক্রিয় পদার্থ, সেটা হচ্ছে ট্রিটিয়াম 1H3। তাহলে এই গেল আমাদের হাইড্রোজেনের আইসোটোপ। এবার আসি আমরা হাইড্রোজেনকে কি করে প্রস্তুত করব। কিভাবে প্রস্তুত করব না, যদি আমরা H2SO4 অ্যাসিড নিচ্ছি, এর সাথে জিঙ্ক বা এই ধরনের ধাতুর যখন বিক্রিয়া করব, তখন এরা কি করবে, এরা এই যে হাইড্রোজেন থেকে SO4কে প্রতিস্থাপন করে দেবে এবং হাইড্রোজেন গ্যাস উন্মুক্ত করবে। তাহলে এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হলো, এই প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু হাইড্রোজেন গ্যাস কিন্তু আমরা পাই। ঠিক আছে, এবার এছাড়া আর কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সিএল না সি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত ধাতু আছে, এরা যখন জলের সাথে বিক্রিয়া করে তখন এরা কি করে, এই যে প্রত্যেকটার ক্ষারক উৎপন্ন করে, মানে বেস উৎপন্ন করে, প্লাস হাইড্রোজেন গ্যাস কিন্তু এরা রিলিজ করে। তাহলে যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুগুলো যখন জলের সাথে বিক্রিয়া করে, এটা সাধারণ জল, মানে সাধারণ উষ্ণতার জল, সাধারণ উষ্ণতায় যখন জলের সাথে বিক্রিয়া করে, তখন কি করে, বেস এবং হাইড্রোজেন গ্যাস এরা কিন্তু নির্গত করে। তাহলে এখান থেকেও আমরা হাইড্রোজেন গ্যাস পেতে পারি। এছাড়া জিঙ্ক, লোহা, প্রভৃতি ধাতুগুলো কি করে, এরা হচ্ছে গরম জলের সাথে বিক্রিয়া করে এরা কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে কি হলো, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুগুলো জলের সাধারণ উষ্ণতায় জলের সাথে বিক্রিয়া করে বেস এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। অপরদিকে জিঙ্ক এবং ফেরাস বা লোহা প্রভৃতি যে সমস্ত ধাতুগুলো আছে, সেই সমস্ত ধাতুগুলো গরম জলের সাথে বিক্রিয়া করে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে এইভাবে কিন্তু আমরা সাধারণত ল্যাবরেটরিতে কিন্তু হাইড্রোজেন গ্যাস প্রিপেয়ার করতে পারি। এটা তো গেলো ল্যাবরেটরি, কিন্তু এবারে যখন আমাদের ম্যানুফ্যাকচার করতে হবে, সেই ম্যানুফ্যাকচার আমরা কীভাবে করি না, যে জল আছে, জলের যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, জলের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে এই কি করে, ক্যাথোড তড়িৎ দ্বারে কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস মুক্ত করে। তাহলে এইভাবেও কিন্তু আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করার মাধ্যমেও
আমরা হাইড্রোজেন গ্যাস পেতে পারি। এছাড়া আমাদের ওয়াটার গ্যাস যদি আমরা নিই, ওয়াটার গ্যাস কি না, ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের যে মিশ্রণ, এটাকে বলা হচ্ছে ওয়াটার গ্যাস। এর সাথে যদি আমরা জল মেশাই, মানে জলীয় বাষ্প, তারপরে Fe3O4 এবং ডাইক্রোমেট এর উপস্থিতিতে যদি আমরা 400°C তাপমাত্রা একে উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস পাবো। তাহলে ওয়াটার গ্যাস, জলীয় বাষ্প, 400°C তাপমাত্রা, Fe3O4 এবং Cr2O3 এর সাথে যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস কিন্তু আমরা পাচ্ছি। এই যে প্রসেসের ওয়াটার গ্যাস থেকে আমাদের হাইড্রোজেন পাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটার নাম হচ্ছে বস প্রসেস। একদম পুরো বস প্রসেস, বস প্রসেস। তাহলে বস প্রসেসে কী হবে, আমরা হাইড্রোজেন গ্যাস পাই না, ওয়াটার গ্যাসের সাথে জলীয় বাষ্প নেবো, Fe3O4 নেবো, Cr2O3 নেবো এবং এটাকে 400°C তাপমাত্রা উত্তপ্ত করবো, তাহলে আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস পাবো। এই যে পদ্ধতি, সেটার নাম বলছি আমরা বস প্রসেস। তাহলে এইভাবে কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাসের কিন্তু প্রিপারেশন করতে পারি। এরপরে আসি কিছু এর প্রপার্টিজ। এবার আসে কি হাইড্রোজেন গ্যাসের কিছু প্রপার্টিজ। কি কি? প্রথম নম্বর হচ্ছে, এ কিন্তু অত্যধিক কম্বাস্টেবল গ্যাস। কম্বাস্টেবল গ্যাস বলতে যা কিন্তু নিজে দাহ্য, এ নিজে দাহ্য, বাট ডাজ নট পার্টিসিপেট ইন দ্য প্রসেস অফ কম্বাস্টন, বাট ডাজ নট পার্টিসিপেট in the process of combustion। এ নিজে দাহ্য কিন্তু এ দহনে অংশগ্রহণ করে না। তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস, যিনি নিজে কিন্তু ভয়ঙ্কর রকম কম্বাস্টেবল গ্যাস, মানে আমরা যদি সহজে আগুন, ওর সামনে আগুন নিয়ে যেতে, সাথে সাথে ও কিন্তু নিজে জ্বলে ওঠে। কিন্তু একে যখন আমরা অন্য কোথাও মানে দহনে করাবো, দহনে কিন্তু ইনি প্রিপারেশন নিচ্ছেন না। তাহলে এটা গেল আমাদের হাইড্রোজেন একটা প্রপার্টি। আর কি আছে, প্যালাডিয়াম, এই যে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, কোবাল্ট ইত্যাদি যে মেটাল আছে, এরা কি করে, এরা কিন্তু হাইড্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে। হাইড্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে। তাহলে যে প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, কোবাল্ট এই সমস্ত মেটালরা কি করে, এরা কিন্তু হাইড্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে। এবার আসি আমাদের হাইড্রোজেনের ইউজ।
হাইড্রোজেনকে আমরা কোথায় কোথায় ইউজ করব না, প্রথমে হচ্ছে যদি আমরা হাইড্রোজেনেশন অফ অয়েল, যেখান থেকে আমরা কি করি ভেজিটেবল অয়েল পাই বা বনস্পতি অয়েল পাই, সেখানে কিন্তু আমরা হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করে থাকি। এছাড়া মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল HCl, এই সমস্ত দ্রব্য প্রস্তুত করতেও কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস ব্যবহার হয়। চলছে না, প্রস্তুতে কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস ব্যবহার হয়। এছাড়া অক্সি হাইড্রোজেন ফ্লেম, এই যে অক্সি হাইড্রোজেন ফ্লেম, যেখানে তোমার হচ্ছে কোনো কিছু কাটিং অ্যান্ড ওয়েল্ডিং করার ক্ষেত্রে আমরা অক্সি হাইড্রোজেন ফ্লেম এটা কিন্তু ব্যবহার করে থাকি। তারপরে লিকুইড হাইড্রোজেন, মানে তরল হাইড্রোজেন কিন্তু আমাদের বেস্ট ফিউল। যদি আমরা হাইড্রোজেনকে ফিউল হিসেবে কাজে লাগাতে পারি তাহলে এর চেয়ে ভালো কিছু হয় না। কারণ হচ্ছে এই হাইড্রোজেন যখন মানে এই লিকুইড হাইড্রোজেনকে যখন আমরা ব্যবহার করছি, সেই লিকুইড হাইড্রোজেন থেকে একমাত্র H2O বা জলীয় বাষ্প ছাড়া কিন্তু আর অন্য কোনো ক্ষতিকর ম্যাটেরিয়াল কিন্তু নির্গত হচ্ছে না। তাহলে এই জন্য বলা হচ্ছে যে লিকুইড হাইড্রোজেন কিন্তু বেস্ট ফিউল। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের হাইড্রোজেন সম্পর্কে বেশ কিছু তথ্য। এবার আসি নেক্সট গ্যাস, সেটি হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি, ইনি হচ্ছেন আমাদের একটি গ্রিন হাউস গ্যাস। তার মানে ইনি কি করেন, ইনি হিটকে ট্র্যাপ করে রেখে দেন, ফলে কি হয় আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা, সেই গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। ঠিক, তাহলে এই যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা কি বলছি, গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী না, তিনি হচ্ছেন আমাদের কার্বন ডাই অক্সাইড। এবার এই যে কার্বন ডাই অক্সাইডকে আমরা কোথায় কোথায় পাই, এনাকে আমরা কোথায় পাই, এনাকে আমরা প্রথমত পাই আমাদের অ্যাটমসফিয়ারে। একে আমরা আমাদের অ্যাটমসফিয়ারে পাই। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আমরা যখন রেসপিরেশন হয়, আমাদের যখন প্রাণীরা বা উদ্ভিদরা যখন রেসপিরেশন অংশগ্রহণ করে, রেসপিরেশন অংশগ্রহণ করলেই কিন্তু সেখান থেকে আমাদের কি নির্গত হয় না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে এখান থেকেও আমরা কি পাই না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাই। এছাড়া যখন আমরা কোনো জীবাশ্ম জ্বালানির যখন দহন হয়,
কম্বাস্টন বলবো না, বার্নিং অফ যে জীবাশ্ম জ্বালানির যখন দহন হয় সেই জীবাশ্ম জ্বালানি দহনের সময় কি হয়, সেখান থেকেও আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। তাহলে এই গেল কিছু আমাদের কার্বন ডাইঅক্সাইডের অকারেন্স। এরপরে আমরা কি জানবো না, আমাদের কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি করে প্রিপেয়ার করব। প্রিপারেশন অফ কার্বন ডাইঅক্সাইড। না, প্রথমে যদি আমাদের কার্বনেট এবং বাইকার্বনেট, না ধাতুর কার্বনেট এবং বাইকার্বনেট কার্বনেট যৌগগুলিকে আমরা যদি তাপ প্রয়োগ করি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো। কিরকম, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, একে যদি আমরা হিট দিই তাহলে আমরা কি পাবো, এটা পাবো। বা ক্যালসিয়াম কার্বনেট, একেও যদি আমরা হিট দিই তাহলে আমরা কি পাবো, ক্যালসিয়াম অক্সাইড পাবো প্লাস CO2 পাবো। তাহলে এইভাবে কিন্তু বিভিন্ন ধাতুর যে কার্বনেট এবং বাইকার্বনেট যৌগ আছে তার সাথে যদি তাপ প্রয়োগ করি আমরা, তখন কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো। এছাড়া এই ধাতুর কার্বনেট এবং বাইকার্বনেট যৌগগুলিতেই যদি আমরা HCl মেশাই, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো। কিরকম, সোডিয়াম বাইকার্বনেট HCl মেশাচ্ছি, সেখান থেকে NaCl পাচ্ছি, H2O পাচ্ছি এবং আমরা CO2 গ্যাস পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমাদের ধাতুর কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে কিন্তু যদি বিক্রিয়া করি, আবার একটা উদাহরণ নিই, যে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট এর সাথে আমরা HCl মেশাই, তখন আমরা কি পাবো, ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল এবং তার সাথে আমরা CO2 গ্যাস পাবো। তাহলে এইভাবে কিন্তু আমরা পরীক্ষাগারে বা রাসায়নিকাগারে আমরা যে কার্বন ডাইঅক্সাইডকে পাই। এরপরে এটা গেল আমাদের প্রিপারেশন। এরপরে আমাদের এর কিছু কিছু প্রপার্টিজ জানতে হবে, which are pretty basic, you know. Properties of carbon dioxide. প্রথম নম্বর কি করে না, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, একে যদি আমরা টেম্পারেচার কমাতে থাকি তাহলে কি হবে, এ কিন্তু এক সলিড হয়ে যায়, এ কিন্তু সলিড হয়ে যায়। তাহলে এবং যার রংটা কি হয়, যার রং হয়ে যায় হোয়াইট। তাহলে হচ্ছে তোমার the CO2 gas turns white colored solid
when we decrease its টেম্পারেচার, যখন আমরা তাপমাত্রা কমাতে থাকি তাহলে কি হয়, এই যে CO2 গ্যাস সেটা কি হয় আমাদের না একটা সলিডে রূপান্তরিত হয়ে যায়। এই যে এটাকে কি বলি, এটাকে আমরা বলি যে ড্রাই আইস বা শুষ্ক বরফ। কেন এই নামটা ড্রাই আইস হয়েছে না, যখন আমরা একে যদি আমরা কোনো পেপারের উপরে, ধরো এটা একটা আমাদের সলিড কার্বন ডাইঅক্সাইড, সলিড কার্বন ডাইঅক্সাইডকে যদি আমরা কাপড় বা পেপারের উপরে রাখি তখন কি করে, এ কিন্তু একে কাপড়কে বা ওই পেপারটাকে ভেজায় না, তার জন্য আমরা নাম দিয়েছি যে একে ড্রাই আইস বা শুষ্ক বরফ। মানে এটা গলতে থাকলেও ডাইরেক্টলি সরাসরি ড্রাই আইস থেকে কি উৎপন্ন হয়, CO2 গ্যাস উৎপন্ন হয়ে যায়। তার জন্য কি হয়, এ আশেপাশের যে কাপড় বা পেপারকে কিন্তু ভেজায় না, তার জন্য আমরা একে নাম দিয়েছি ড্রাই আইস বা শুষ্ক বরফ। এবার এই যে কার্বন ডাইঅক্সাইড, এ না নিজে দাহ্য না এ দহনে সহায়তা করে। মানে বরং এ কি করে, আমাদের যে দহনে কিন্তু বাধা সৃষ্টি করে। ঠিক আছে, এই কিন্তু দহনে বাধা সৃষ্টি করে। এরপরে ইউজ, প্রথম নম্বর যে ড্রাই আইস, এ ড্রাই আইস কি হয়, যে সমস্ত ফল বা যে মাছ বা মাংস, এই সমস্ত মাছ মাংস বা ফলদেরকে যদি অনেক দূর ট্রান্সপোর্ট করতে হয় তাহলে কিন্তু আমরা ড্রাই আইস ব্যবহার করে কিন্তু আমরা সেটাকে ট্রান্সপোর্টে সাহায্য করি। তাহলে হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ ফুড আইটেমস। তাহলে কি করে না, হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ ফুড আইটেমস। এরপর আমাদের বেকিং পাউডার বা বেকিং সোডা যখন আমরা ব্যবহার করেছি, বেকিং পাউডার বা বেকিং সোডাতে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, ফলে কি হয় যে রুটির ডো বা ময়দার ডো সেটাকে কিন্তু ফাঁপিয়ে তোলে, বা ওখান থেকে আমরা কি পাই, যে ফ্লাপিনেসটা, সেই ফ্লাপিনেসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হওয়ার জন্যই পাই। বেকিং সোডা বা বেকিং পাউডার, তাহলে এই যে বেকিং সোডা বা বেকিং পাউডার থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় সেটাই কি হয় না, ইনক্রিজ দ্য ফ্লাপিনেস অফ দ্য ডো বা অফ এনি কেক বা যেটাকে বলা হচ্ছে আমাদের ব্রেড, রাইট। এরপরে দ্বিতীয় নম্বর কি, সোডা অ্যান্ড সোডা ওয়াটার। সোডা জিনিসটা কি না, সোডা জিনিসটা হচ্ছে যে তীব্র চাপে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কি করি না, জলের সাথে মিশিয়ে রাখি, তাহলে কি যখন আমরা তীব্র চাপে কার্বন ডাইঅক্সাইডকে জলের মধ্যে কি বলবো এটাকে, তীব্র চাপে কার্বন ডাইঅক্সাইডকে জলের মধ্যে সলিবল করে দিই, তাহলে সেটাই হয়ে যায় আমাদের সোডা। আর সোডা ওয়াটার কি
না এখানে সোডা থাকছেই, সোডা প্লাস সুগার প্লাস আমাদের এখানে ফ্লেভার প্লাস কালার। এই যে সোডা, সুগার, ফ্লেভার, কালার, এই চারটা জিনিসকে যখন আমরা একসাথে নিয়ে নেব তখনই সেটা হয়ে যাবে সোডা ওয়াটার। এবার একটা ব্যাপার আছে, সোডা ওয়াটার কিন্তু আমাদের হাড়ের যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়াম কিন্তু প্রচণ্ড দ্রুততার সাহায্যে কিন্তু ক্ষয় করতে পারে। এই জন্য সোডা ওয়াটার মানে অতিরিক্ত পরিমাণে কিন্তু পানীয় পান করা উচিত নয়। তাহলে এটা গেল আমাদের ইউজ অফ সোডা অ্যান্ড সোডা ওয়াটার। এরপরে আসি কার্বন ডাইঅক্সাইডের অন্যতম একটা ইম্পর্ট্যান্ট ইউজ, সেটা হচ্ছে কি যে ফায়ার এক্সটিংগুইশার, অগ্নি নির্বাপক যন্ত্র। অগ্নি নির্বাপক যন্ত্রে কি হয়, যে সমস্ত আমরা কেমিক্যাল কম্পাউন্ডগুলো ব্যবহার করি সেই কেমিক্যাল কম্পাউন্ডগুলোর থেকে কি হয় আমাদের যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত করে কি করে ওর যে অক্সিজেন সুলভ যে এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টটাকে ও স্টপ করে দেয় এবং সেখান থেকে আমাদের আগুনটা নেভে যায়। এবার এই যে ফায়ার এক্সটিংগুইশার আছে, এই ফায়ার এক্সটিংগুইশার কিন্তু আমাদের দু রকমের হতে পারে। প্রথম নম্বর হচ্ছে সোডা ফায়ার এক্সটিংগুইশার। সোডা ফায়ার না, সরি, সোডা অ্যাসিড এক্সটিংগুইশার। সোডা অ্যাসিড এক্সটিংগুইশার এখানে কি করা হয় না, এখানে আমাদের সোডিয়াম বাইকার্বনেট দেওয়া থাকে, প্লাস আমাদের কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া থাকে। এই যে সোডা অ্যাসিড এক্সটিংগুইশারের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট এবং কনসেন্ট্রেটেড H2SO4, এবার যখনই আমি সোডিয়াম বাইকার্বনেট এবং কনসেন্ট্রেটেড H2SO4 একসাথে বিক্রিয়া করাচ্ছি তখনই সেখান থেকে কিন্তু তীব্রভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। তাহলে এইটা গেল একরকম পদ্ধতি। কিন্তু এটার একটা ব্যাপার আছে যে এই যে সোডা অ্যাসিড এক্সটিংগুইশার এটা কিন্তু ওয়েল ফায়ার, যদি তেল থেকে কোনো ফায়ার তৈরি হয় সেখানে কিন্তু এ কিন্তু কাজ করতে পারে না। এবং ইলেকট্রিক ওয়্যার, এই দুই মানে যদি আমাদের অয়েল ফায়ার এবং ইলেকট্রিক ওয়্যারের থেকে সেখান থেকে যদি ফায়ার হয় সেখানে কিন্তু আমাদের এই সোডা অ্যাসিড এক্সটিংগুইশার কিন্তু কোনো কাজ করে না। ঠিক আছে, এটা গেল একরকম ফায়ার এক্সটিংগুইশার। এরপরে আছে আর এক রকমের ফায়ার এক্সটিংগুইশার যেটাকে বলা হচ্ছে আমাদের ফোম টাইপ এক্সটিংগুইশার। ফোম টাইপ এক্সটিংগুইশার এটা কীরকম, এখানে কি ব্যবহার করা হয় না, এখানে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়, এর সাথে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট